আপনি একজন শিক্ষিত রাজনীতিবিদ, কিন্তু গ্রামের সহজ সরল মানুষের মুখেও জুলাই নিয়ে যে কথা, সেই কথাটাই আপনি রিপ্রেজেন্ট করেছেন। আপনি কেন আক্রান্ত, সবশেষ কি অবস্থা? আমরা জানি যে 11 দলীয় জোটও নাকি আপনার বিরুদ্ধে মিছিল করছে। এটা কি রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে নিয়েছে? কি অবস্থায় আছেন নীলোফার চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি যে টাইপের একজন মানুষ ছিলাম ছোটবেলা থেকে বা আমার পরিবার থেকে, আমি কিন্তু পড়ালেখা করে একটা চাকরি ভালোই আমি জুটাইতে পারতাম। আমি ভালোই ভাবে জীবনযাপন করতে পারতাম। বাংলাদেশে প্রথম সারির একটা চাকরিজীবী হতে পারতাম। আমি সেটা করিনি। আমি জনগণের জন্য কথা বলবো বলে, জনগণের কণ্ঠ দিয়ে কথা বলবো বলে, সেই জনগণের, আমি সত্য মিথ্যা এসব বুঝি না, জনগণের ভয়েসকে রাইজ করতে গিয়ে আমি বারবার সমস্যায় পড়ি। এবং আমি যতটা ঠান্ডা মস্তিষ্কে কথা বলার, আমি বলার চেষ্টা করি। তারপরে আমার দুঃখটা এই জায়গায় যে, যার জন্য চুরি করা সে যদি চোর বলে, আমার আর কিছু বলার থাকে না। আমি কাজ করি কাদের নিয়ে? জনগণকে নিয়ে। আমি কোনোদিন টাকা পয়সার হিসেব করি নাই। আচ্ছা ভাই, আমি যতটুকু পড়ালেখা করেছি, আমি ডাবল মাস্টার্স করেছি, আমি ২-১টা এর বাইরে ডিগ্রি নিয়েছি, আমি বাইরের ফেলো করেছি। আমার তো মিনিমাম, আমি এই দেশে চাকরি করলেও তো ১-১.৫ লাখ টাকা বেতনের চাকরি চোখ বন্ধ করে আমার হতে পারতো। আমি যদি সৎ পয়সার কথা বলি, আমার হাজবেন্ড আমাকে, সে যদি রিক্সাওয়ালাও হয়, আমাকে সে খাওয়াতে বাধ্য। তো আমি কেন, কাদের জন্য আমি এটা করলাম? আমি কিন্তু যে মানুষদের জন্য করেছি তারা কিন্তু আমার সাথে ঠিক আছে। সেটা আমার দল বলেন, সেটা আপনারা বলেন, সেটা সাধারণ পিপল বলেন, আমি যাদের জন্য রেস করতে চেয়েছি। কিন্তু বিশেষ একটা শ্রেণী, একটা বট আইডি, তারা আমাকে যে অবস্থা করছে আজকে প্রায় ১.৫ বছর যাবত, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কারণ একটা ফ্যাসিস্ট চলে যাবে সেটার জন্য অপেক্ষায় ছিলাম। দেশ ভালোভাবে আসবে, দেশের গণতন্ত্র মুক্তি পাবে, এটার জন্য ৯০-তেও যেভাবে ফুঁসে উঠেছিলাম, এখনো ছিলাম। আপনি জানেন, আমি আওয়ামী লীগের সাথে বছরের পর বছর, রাতের পর রাত আমি তাদের সাথে তর্কযুদ্ধ করেছি, সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করেছি। তারা তো অসত্য বলার চেষ্টা করতো, তখন ওখান থেকে সত্যকে বের করে আনার জন্য দিন তারিখ দিয়ে পত্রিকা, পেপার, সাংবাদিক এদের কথা তুলে ধরতাম। কত রাতে, দিনে মিছিল করতাম, মিটিং করতাম, দল করতাম, রাতে টকশো করতাম। মানুষ একবেলা কাজ করে, আমি ২ বেলা কাজ করতাম। সেটা যে এই ধরনের ফলাফল পাবো, আমি নিজে একজন ২৪-এর যোদ্ধা, আমি নিজে একজন ৯০-এর যোদ্ধা। আমি ৭১ দেখিনি, বাট ৭১-কে আমি ধারণ করি। এটা যদি আমার অপরাধ হয়, আমি 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 অনেককেই জিজ্ঞেস করেছি যে আমার পেছনে, আমি তো কখনো বাজে কথা বলি না, তাহলে আমার পিছনে এত লোক কেন লাগলো? একটা আইটি বাহিনী আমার পিছনে কেন লেলিয়ে দেওয়া হলো? তো আমাকে বেশ কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী তারা বলেছে যে, আপনি যে সহজভাবে কথাটা বলেন, এটা যেকোনো মানুষ, গ্রামে গঞ্জে সরল মানুষ, অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, তারা এটা বুঝতে পারে। এই তাদের বুঝার জায়গাটায় শত্রুপক্ষের এইখানেই সমস্যা, যে আপনার কথা বুঝলে তো তারা এগোতে পারবে না। এবং আমি কিন্তু এই সরল ভাষাটা কিন্তু আমি রপ্ত করার চেষ্টা করেছি পূর্ণিয়া ভাই। রপ্ত করার যে জিনিসটা আমি বুঝি না, আমার কম বোঝা, আমি ওই কথাটা আপনাদের এখানে বলি না, বোঝা মিল আমি দিতে পারি না। আমি যেটুকু বুঝি সেটুকু ধারণ করি, সেটুকু প্রকাশ করি। আজকে জুলাই যোদ্ধা, তাদের প্রতি আমার সম্মান আছে, যারা প্রকৃতপক্ষে যোদ্ধা, যারা এই দেশটার গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যুদ্ধ করেছে। কিন্তু যারা আজকে মাঠে আছে তারা কিন্তু ফায়দা লুটকারী। আওয়ামী লীগকে বহু বছর বলতাম যে চেতনা বিক্রি করেন না, সত্য ইতিহাসের সাথে থাকেন। আওয়ামী লীগের একটা শ্রেণী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে বলেই আজকে তাদের এই অবস্থা হয়েছে। আমি নিজে এই কথাগুলো, কারণ এটা তো সত্যি, এই দেশটার জন্য ওই সময়টা যারা যারা দেশের জন্য করেছে প্রত্যেকেরই অধিকার আছে এই দেশে। ৯০-এ যারা করেছে তাদেরও অধিকার আছে, ২৪-এ যারা করেছে তাদেরও অধিকার আছে। কিন্তু যারা করেছে তারা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাদের জ্বলুনি উঠেছে আমার কথায়, আমাদের কথায়, কারো কারো কথায়। এই জায়গাটা আসলে বাংলাদেশ, এবং বাংলাদেশে আমার অবস্থান হোক আমি তো চাইনি। বাংলাদেশের ধরনটাকে পাল্টে দেওয়ার জন্য তো ব্যবস্থা করেছি, সৎ থাকার চেষ্টা করেছি, সত্য কথা বলার চেষ্টা করেছি। সেটার জন্য যে এইভাবে অসত্যের কাছে নিজেকে বলি দিতে হবে, এটার জন্য আমি প্রস্তুত না। আমি মনে করি যে আমার যদি অন্যায়ের সঙ্গে প্রতিবাদ করে মৃত্যু হয়, আমি সেটা মেনে নিব। কিন্তু যার তার সাথে যে কোনো অবস্থায় আপোষ করা আমার ধাঁচে নাই।
আমি আওয়ামী লীগের সাথে 15.5 বছর কোনো আপোষ করিনি। অনেকবার অনেকভাবে চেষ্টা করেছিল তারা আমার সাথে, অনেকভাবে কথা বলতে, তারা অনেক রকম লোভ দেখিয়েছিল। আমি সেই সব লোভে গলিনি। আমার দল জানে, আমার নেতা জানে। আমি সেই 24-এর নির্বাচনে আমি 5 দিন 6 দিন আমি আপনার ঢাকার বাইরে এতটা আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিলাম যাতে আমাকে ধরে নিয়ে ইলেকশন না করাতে পারে। সেই আজকে আমাকে যখন এই ধরনের কথা বলা হয়, এর চেয়ে বোধহয় কষ্ট আর কিছু লাগে না। তবে এটাও ঠিক, যারা বলে তারা তো বাংলাদেশটাকে ধারণ করে না। আমি এটুকু ভালো করে জানি। যারা বাংলাদেশকে ধারণ করে তারা আমাদের কথা বুঝতে পারে। আপা, আমি তো একটা জিনিস সেটা একটু যদি আমি আপনাকে মনে করি তখন আর ওই কষ্টটা লাগে। আমি একটু একদম গভীরে হাত দিতে চাই। দেখেন, আমরা বারবার আতঙ্কিত যে যদি যদি যেমন সাকাউত সাহেব যে প্রশ্নটা তুলেছিলেন, যদি দেশে উনি তদন্তের কথা বলেছেন, বলেন নাই যে স্নাইপার রাইফেল ব্যবহার হচ্ছে রয়ে গেছে, বলছে যে এরকম দেখা গেছে। যদি থেকে থাকে যে স্নাইপার রাইফেল ওই সময় ব্যবহার হয়েছে রাইফেলটা, এটা যে ভবিষ্যতে হবে না, এটা তো দেশ থেকে ভেনিশ হয়ে যায়নি, বা দেশে কেউ ভাড়া এনে আবার অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, এমন তো আমরা ভাবতে পারি না। তাহলে এটা যে ভবিষ্যতে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না, আবার সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে হতে না, পারে যদি যে থেকে কোনো বিরুদ্ধে আপনার বাইরে যদি অস্ত্র থাকে, অস্ত্র তো কথা বলে, অস্ত্র তো আপনি যেদিকে তাক করবেন সেদিকে যায়। আমি তো সেই কথাটাই বলেছি যে আমরা শুনেছি, আমরা শব্দ পাইনি, এরকম শুনেছি আমরা যে এইসব দিয়ে গুলি করা হয়েছে। তো এইসব দিয়ে যদি গুলি করা হয় তাহলে অকেশনালি পুলিশের কাছে আমরা এটা দেখিনি, অকেশনালি। এখন আভ্যন্তরীণ ভাবে এসেছে কিনা আমি জানি না। তো এটা তাহলে কাদের কাছে, এই প্রশ্নটা আমার ছিল। আমি তো অন্য কিছু বলিনি। আর আপনার আমি তো মেটিকুলাস টিটিকুলাস কিচ্ছু বলিনি, এটা তো ডক্টর ইউনূস বলেছিলেন। ইউনূস বলার পরে থেকেই তো এটা একটা বিভিন্ন মুখে মুখে হয়ে গিয়েছিল। আর ডিজাইনের কথা বলা হয়েছে, কোনো নাম্বার দিয়ে ডিজাইন না, মেটিকুলাস টেটিকুলাস না, ডিজাইনের কথা। আচ্ছা আপনি বলেন, ডিজাইন ছাড়া, কোনো প্ল্যান করা ছাড়া কোনো যুদ্ধ করা যায়? কোনো প্ল্যান করা ছাড়া কাউকে মারা যায়? কোনো প্ল্যান করা ছাড়া কাউকে আহত করা যায়? আমি এই কথাগুলো, আমি যোদ্ধাদের পক্ষ হয়ে কথা বলেছি যে তাদের যারা মারলো তারা কারা? তারা ষড়যন্ত্রকারী। এটা তো এটা তো আসলে বলার কোনো অপেক্ষা থাকে না। তো এটা প্রতিপক্ষ বলতে পারতো, তারা ছাত্রলীগ, তারা যুবলীগ, তারা আওয়ামী লীগ, তারা সরকারি লোক, তারা গোয়েন্দা সংস্থা, বলতে পারতো। সেটা তারা কিছু বলে নাই। তারা আমি তো ওই সত্যটা পজিটিভলি বের কথা হইতে দিবে বলেছি, না। আপনি নেগেটিভে নিচ্ছেন কেন? তারা সত্যটা বের হইতে দিবে না। এটা তদন্ত করলে অসুবিধাটা কোথায়? তদন্তে তো কোনো সমস্যা নাই। জাতি যদি জেনে যায় যে হ্যাঁ, এই সেটাই। স্নাইপার রাইফেল গুলো তদন্ত আওয়ামী একবারে লীগের যে ছিল। কেন সাক্ষাৎ বলবে, শোনেন, কেন আপনার বলবে, কেন আমি বলবো? আমরা তদন্তের কথাই তো বলছি যে এটা বের করুক, এটা কিভাবে হলো, এই প্রশ্নটা, প্রশ্নবোধক চিহ্ন, এটা কিভাবে হলো। তো এইটা আপনি ধরেন একবার বলেছেন, আপনি আবার বলেন, এগেইন বলেন, সমস্যা তো নাই। সেইখানে এটার সাথে আমার নেগেটিভনেস এর সম্পর্কটা আসলো কোথা থেকে? আপনার, আমি আরেকটা প্রসঙ্গে যাই আপা। একটা জুলাইয়ের পরে এমন একটা অশ্লীল সমাজ তৈরি হয়েছে। আমার আপনার জেনারেশন, আমরা কাছাকাছি জেনারেশন মানুষ, আমাদের পরিবার, আমাদের বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা, বা যারা শিক্ষা দীক্ষার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, কোনোদিন এমন কিছু শব্দ আমি আমার জেনারেশনের কথা মনে করতে চাই যে আমার জেনারেশনে কি আমি এই শব্দগুলো উচ্চারণ করেছি কিনা, বন্ধু বান্ধবের আড্ডার ছলে উচ্চারণ করেছি না, এমন অশ্লীল শব্দ আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে। এই যে আপনি 90-এর আন্দোলন করেছেন, 90-এর আন্দোলন কি আপনি গালি না দিয়ে পরাজিত হয়ে গেছেন? গালি দিয়ে আপনাকে জিততে হয়েছে, অশ্লীল গালি দিয়ে। এবং এই যে অশ্লীল গালির একটা ট্রেন্ড চালু হয়েছে, এবং তারা এখন বলছে যে এটা একটা স্পিরিট, একটা জেনারেশনকে কিভাবে নষ্ট করে দিল। আপনার কি মনে হয় যে এই অশ্লীল গালিগুলা এই জুলাই পরবর্তী যে জেনারেশন যাদের কথা আপনি বলছেন যে সেই জুলাই যোদ্ধারা এখন পুনরায় লুণ্ঠনকারীরা, তারা কি লুণ্ঠনের প্রয়োজনে একটা জেনারেশনকে এইসব অশ্লীল গালি দিয়ে নষ্ট করতে চাচ্ছে? দেখেন, আমি এই যে গালির কথা বললেন, আমি না স্তম্ভিত হয়ে যাই এইসব গালি শুনলে, যে এটা ফুরফুর করে কি বের হচ্ছে এগুলো। এগুলো যে গালি আমি তাও জানতাম না, কারণ এইভাবে যে যে শব্দগুলো তারা ব্যবহার করে, আমি কিন্তু গ্রামের মেয়ে, গালি আমিও জানি। না দিতে পারলেও গালি যে শুনি নাই তা কিন্তু না। রাস্তাঘাটে বচ্চা হলে কি কি বলে, রিকশালা, কাজের লোক, কি খুস্তি গায়, আপনিও জানেন আমিও জানি। বাট তাদের ওই গালির মধ্যেও এই গালিগুলো পড়ে না। কি অভিনব গালি! এবং এটা যে অশ্লীলতার যে জিনিসগুলো আপনি কখনো শুনেন নাই, এবং সেটা যদি নেগেটিভ ভাবে বলা হয়, সেটা কিন্তু ভীষণ অশ্লীল মনে হয়। সেই অশ্লীলতা আমি তাদের মুখের গালিগুলো দেখি আর নিজের সন্তানদের মাপি। মনে মনে বাইরে প্রকাশ করতে লজ্জা লাগে, ভয় লাগে যে এরাও যদি আবার এমন হয়ে যায়। আমি দেখি যে
আমি আমি আমার ঘরে আমি জানি আমার বাচ্চারা একটা তার কেয়ারটেকারকে একটা জোরে শব্দ করে কথা বলতে লজ্জা পায়, অপমানিত বোধ করে এবং সে এটাকে ম্যানারলেস মনে করে। সেইখানে ওদেরই তো সমবয়সী তারা। তাহলে এটা হয় কিভাবে? ওই যে আপনি বললেন পারিবারিক শিক্ষা, এটা কিন্তু একটা বিরাট জিনিস। এই জায়গাটা আপনি আমি কিন্তু এটা বলবো যে পারিবারিক শিক্ষায় শিক্ষিত কেউ গালি দিতে পারে না, নেভার এন্ড নেভার। আমি এই পরিবেশটা থেকে মুক্ত হতে চাই। আমি আমার সন্তানদেরকে ভয় পাই। আমার সন্তান মানে আমার ঘরের সন্তান তা না। আপনার সন্তানও আমার সন্তান, আরো ১০ জনের সন্তানও আমার সন্তান। যদি আমি এদের জন্য কাজ করি, তাহলে তো আমার এরকমই মনে হবে একটা সন্তানের জন্য বিপথে না যায়। তা এই যে এই জায়গাটা, এই যে বলে না যে মানুষ রক্ত মানুষকে নষ্ট করে না, পরিবেশ মানুষকে নষ্ট করে। সেই এই কি পরিবেশের মধ্যে আমাদের দিন যাচ্ছে আমরা জানি না। আপা, গত এই ২-৩ দিন আপনার ঘটনা যেদিন থেকে শুরু হলো এরপর পরের দিন থেকে মানে ১ তারিখ থেকে একটা সাংঘাতিক ঝড় চলছে বলা যায়। একদিকে আমাদের প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, আর ভার্সেস হচ্ছে টোটাল জুলাই যোদ্ধা বলে যারা এখন মাঠে আছে, এখন মাঠের জুলাই যোদ্ধা যারা, মানে ধরেন জুলাইয়ের পরে যারা বিভিন্ন রকম আয় রোজগার করেছে, বিভিন্ন ভাবে যে গালি-টালি দিয়েছে, এই ২ পক্ষ। এবং শেষ পর্যন্ত আজকে গিয়ে দেখলাম যে মেহের আফরোজ শাওন, তারপরে ফিল্মের নায়িকা আহ আপনার একজন নায়িকা এবং আরো একজনের নামে, তাদের নামে জিডি পর্যন্ত হয়েছে। তো মেহের আফরোজ শাওন যেভাবে আক্রান্ত হচ্ছে তার দিক থেকে এখানে তারও আবার একটা ভাষার চয়েস আছে, যে ভাষা চয়েসটা নিয়ে গন্ডগোলটা লেগেছে, সেটাও আবার একটা আপত্তিকর জায়গা আছে নিঃসন্দেহে। কিন্তু ব্যাপারটা কোথায় যেন একটা ৩টা ৪টা ৫টা লাইনে তাকে এত কাঁপিয়েছে যে সালাউদ্দিন আম্মার সে একটা মানুষের মুখ থেতলে দেওয়ার জন্য হুমকি দিয়েছে যে মেহের আফরোজ শাওনকে পিটিয়ে তার নাক মুখ ফাটিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আসলে কি হচ্ছে এই বিষয়টা নিয়ে? আমি আসলে এটুকু বলতে চাই, আমি এটার কোনো উত্তরই দিতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে গুণীজনরা বা ধর্ম যা বলে মাঝে মাঝে এটা একদম সত্যি কথা বলে। ইসলামে যেমন বলা আছে যে কিয়ামতের আগে ঘাট অঘাট হবে, অঘাট ঘাট হবে। আমি না ছোটবেলা এই কথাটা আমি কয়েকবার আমার মায়ের কাছে শুনতাম। আমার এখন এটা মুখের সামনে জ্বলজ্বল করে, তাহলে কি কিয়ামত খুব সন্নিকটে, খুব নিকটবর্তী? নইলে এই টাইপের আমার বয়স তো একদম কম হয় নাই। আমি তো অনেকগুলো সরকারকে দেখেছি। বেশ ৪টা ৫টা সরকারকে দেখেছি। কাউকে কাউকে এগেইন এন্ড এগেইন দেখেছি। অনেক গালাগালি দেখেছি, অনেক আন্দোলন দেখেছি। এরশাদের বিরুদ্ধে কিভাবে ফুঁসে উঠেছিল বাংলাদেশ দেখেছি। আমি সেইখানে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এইসব স্লোগানে বড় হয়েছি। আমি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে চিকা মারা দেখে বড় হয়েছি। যেটাকে আমরা এখন গ্রাফিতি বলে, কি বলে? আমরা চিকা মারা বলতাম। আপনার নিশ্চয়ই মনে আছে। আমি এরশাদ বিরোধী এইসব আন্দোলন। হ্যাঁ, এইসব দেখে হ্যাঁ, এইসব দেখে বড় হয়েছি। আমি এখানে এই এই শব্দগুলোর আমি ডিকশনারি তো বাংলা ডিকশনারি তো অনেক সময় এই শব্দগুলো ওইভাবে আসে না। আমি কিভাবে বলবো যে আমি অসুস্থ হয়ে যাই এই শব্দগুলো। হ্যাঁ, আমার একটা বয়স হয়েছে। ওরা আমাকে যাই গালি দিক, আমি যখন মনে করি যে আমি দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, সত্যের পক্ষে কাজ করার চেষ্টা করছি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কি ঠিক আছি? আমি যখন নিজেকে বুঝি যে আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। কে কি বলল? আমি মনে করি যে আল্লাহ আ এটা তারা আল্লাহই বিচার করবে। আমি ওইটা নিয়ে আমার যত না কষ্ট হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়। এই আমদানিগত শব্দগুলো কোথা থেকে আমদানি হয়েছে আমি জানি না। কিন্তু এই যে শব্দগুলো, যে শব্দগুলো একটা সভ্য সমাজকে তছনছ করে দিতে পারে। আমরা বিজ্ঞানের সভ্যতার চরম শিখরে অবস্থান করছি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য। যখন রকেট সায়েন্স নিয়ে আলোচনা হয়, যখন এআই দিয়ে পৃথিবী চলে, তখন কি এই শব্দগুলোর খুব বেশি দরকার আছে? আসলে আমরা জানি না আমরা কোন দিকে ছুটে চলছি। ১ জুলাই আন্দোলন যেটা বহু আশার স্বপ্ন জাগিয়েছিল, ডক্টর ইউনূস সেই স্বপ্ন পুরোটা একদম মাটি করে দিয়েছে এবং সেটার এখনো ধারাবাহিকতা চলছে কিনা। জনাব নিরুপা চৌধুরী মনি, আপনি আমাদের এই শত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। আমি জানি আপনি খুব বিজি সময় কাটাচ্ছেন, আপনার নির্বাচনী এলাকায় আপনি সময় কাটাচ্ছেন। আমরা এই আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা এবং আপনার সার্বিক নিরাপত্তা জি, আহ জি, দোয়া করে করবেন আমি যেন আল্লাহ যেন আমাকে এই ধৈর্যটুকু দেয় যে যাই বলুক না কেন আমি যেন সত্যের সাথে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।
একজন দর্শক লাস্ট কমেন্ট করেছেন, ইউ আর গ্রেট আপা। হাওলাদার অনেক অসংখ্য কমেন্ট। আর রাজনৈতিক আদর্শ যার ৭১ ও মুক্তিযুদ্ধের চেতনা হোক সবার, তারপর আপনার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের